দর্শক, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন? এক কথায় যদি উত্তর দেয়া যায় তাহলে বলা যায় যে ভালো না। ভালো না বললে সেটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয় কিনা সেই প্রশ্নও কিন্তু রয়েছে। বলা উচিত যে খারাপ, ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ এবং অত্যধিক খারাপ, অনেক খারাপ, বেশি খারাপ, চরম খারাপ। খারাপের যত নিচের লেভেল আছে সেই লেভেলের খারাপ। এরই মাঝে আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আজকে বাংলাদেশ সফর করতে দেখলাম এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যেমন বৈঠক হলো, তেমনি কথাবার্তা বলতে দেখেছি, এরকম ছবিও দেখেছি। আসিফ নজরুলও জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন, এরকম ছবিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে দেখেছি। তাতে কি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির পথে যাবে? এই সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? এই প্রশ্ন যখন রয়েছে, তখন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে বাংলাদেশের জরুরি ভিত্তিতে ডেকে নেওয়া এবং ডেকে নিয়ে বাংলাদেশের দুই উপদেষ্টার তার সঙ্গে বৈঠক অনেক কিছু মিন করে। দুই উপদেষ্টা ভারতে নিযুক্ত বাংলাদেশের যে রাষ্ট্রদূত, তার সঙ্গে কি বৈঠক করলেন, কি কথা হলো, কি আলোচনা হলো, ভারতের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাচ্ছে, বর্তমান সরকারের আমলে সেই সম্পর্ক উন্নতি হওয়ার কোনো লক্ষণ তৈরি হচ্ছে কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে জরুরি তলব করা হয়েছে বাংলাদেশে। তিনি এসেছিলেন, এসে দুই উপদেষ্টার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন। কি কথা হলো সেই বৈঠকে? প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দিল্লির হাই কমিশনারের সঙ্গে বসলেন দুই উপদেষ্টা। এই খবরটা তারা দিচ্ছে, এই খবরটা দিচ্ছে গত গভীর রাতে। ভারতের সঙ্গে সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ৪৫ মিনিটের ওই আলোচনায় তাদের সঙ্গে এক পর্যায়ে যুক্ত হয়েছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে বৈঠক শেষে মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা সময় সময় আমাদের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য ডেকে আনি, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ফেরত আনা হয়েছে কিনা, একেবারেই ফেরত আনা হয়েছে কিনা জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আমরা তাকে ফেরত আনিনি। তাহলে কি করেছেন? প্রসঙ্গত, দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে সোমবার দুপুরে ডেকে পাঠানো হয় ঢাকায়। সেই বার্তা পেয়ে তিনি সোমবার রাতেই ঢাকায় ফিরেছেন। এর অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি পররাষ্ট্র সচিবের সঙ্গে দুই দেশের সম্পর্কের বিষয়ে কথা বলেছেন তিনি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুই উপদেষ্টার কাছে নানা বিষয় জানতে চেয়েছেন। দুই উপদেষ্টা তার কাছে নানা বিষয় জানতে চেয়েছেন। প্রায় 2 সপ্তাহ ধরে বাংলাদেশ ভারতের সম্পর্কে উত্তেজনা চলছে আরও বেশি। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল, এরকম অভিযোগ করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এর জের ধরে ভারতে বাংলাদেশের মিশনগুলোকে ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করছিল। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দিল্লি, আগরতলা এবং মুম্বাই মিশনে ভিসা সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। পরে মুম্বাই মিশনের ভিসা সেবা পুনরায় চালু করা হয়েছে। এরই মাঝে 23 ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে। অবশ্য একবার না, 2 বার পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে 2900 সহিংসতার অভিযোগ তুলেছিলেন। ভয়াবহ একটা অভিযোগ তুলেছিলেন রণধীর জয়সওয়াল। এরপর রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম
এক বিবৃতিতে জসওয়ালের মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলেছিলেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। রণধীর জসওয়াল 2900 ঘটনা ঘটেছে বাংলাদেশে, হত্যাসহ সংখ্যালঘু নির্যাতন নানাভাবে ঘটেছে, এরকম 2900 গত মানে বর্তমান সরকারের আমলে সেই তথ্য তিনি দাবি করেছেন এবং তিনি তখন বলেছিলেন যে এই বিপুল বিশাল সংখ্যা পত্রিকার অতিরঞ্জিত কোনো খবর নয়, এটা বাস্তবতা, যেটা বাংলাদেশ পরবর্তীতে অস্বীকার করেছিল যে না, এরকম বাস্তবতা নেই। এই যে পাল্টাপাল্টি ব্যাপার চলছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠানো হলো জরুরি তলব এবং সোমবার দুপুরে ডাকা হলো, রাতের বিমানেই তিনি ফিরে আসলেন। তারপরে আমাদের দুই উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করলেন, কিন্তু তারা গণমাধ্যমের কাছে বললেন যে তাকে একেবারে ফেরত আনা হয়নি, শুধুমাত্র আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে। এটা মাঝে মাঝে হয়ে থাকে। তার মানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বাংলাদেশ সরকার উদ্বেগের মধ্যে রয়েছে। যখন উদ্বেগের মধ্যে রয়েছে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তার জানাজায় আসলেন এস জয়শঙ্কর। সেটা নিশ্চিত করেই বর্তমান সরকারের জন্য তিনি আসেননি। জয়শঙ্করের বেগম খালেদা জিয়ার জানাজাতে আসা এটা একটা সিগন্যাল, এবং এসে তারেক রহমানের সঙ্গে বৈঠক, তাকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা, এটাও একটা সিগন্যাল। এবং এই সিগন্যালে বোঝা যায় যে ভারত বর্তমান সরকারের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে না চাইলেও বিএনপির জন্য তারা অপেক্ষা করছে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের সঙ্গে তারা কাজ করতে চায়, বন্ধুত্ব সুলভ সম্পর্ক পুনরায় তৈরি করতে চায়। এতদিন আওয়ামী লীগের ওপরে আস্থা রাখা ভারত এবার অনেকটা সিচুয়েশনের কারণে বাধ্য হয়ে এখন মনে করছে তাদের বিকল্প বন্ধুত্ব বিএনপির সঙ্গে করতে হবে, নতুবা ভারতের সেভেন সিস্টার যেভাবে উড়িয়ে দেওয়ার কথাবার্তা বলা হচ্ছে, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতা তৈরি হচ্ছে, সেই ভারত বিরোধিতাকে রোখার জন্য বিএনপি ছাড়া তাদের হাতে বোধহয় অন্য কোনো অপশন নেই। কিন্তু বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো ধরনের কোনো ভূমিকা রাখার কি কোনো স্কোপ রয়েছে? আদৌ নেই বোধহয়। দর্শক, আপনার মন্তব্য কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।